আমরা সাবজেক্ট বা কর্তা কাকে বলে, কিভাবে ক্রিয়া আমরা আইডেন্টিফাই করতে পারি, ভার্বের কাজ কি, এই সম্পর্কে আমরা শিখছিলাম। এবং আমরা ডিটেইলস আরো শিখবো যে অবজেক্ট কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, কিভাবে ভার্বের ব্যবহার করতে হয়, অনেক ক্ষেত্রে টেন্স, সেন্টেন্স, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, আরো অনেক অনেক যে কোর বিষয়গুলো, একেবারে শিকড়ের যে বিষয়গুলো আমরা সব শিখতে পারবো। তো আমরা তারই ধারাবাহিকতা ধরে এখানে আমরা একটা দেখেছিলাম ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক আর ইনডিরেক্ট হচ্ছে বস্তুবাচক। এটার উপরও আমরা ক্লাস করিয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা এই বিষয়গুলো এখন আবার একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা কর্ম, ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম। উপরের বাক্যে যেমন, এখানে যদি আমি একটা বাক্য লিখি, যেমন হি গেভ মি আ পেন, এই বাক্যটা যেমন সে আমাকে একটি কলম দিয়েছিল। তো এখানে মি একটি এবং কলম একটি, তো দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক, অর্থাৎ আমি মি, আমার প্রাণ আছে, আমি ব্যক্তি, আমি প্রাণীবাচক। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আরেকটি ডিরেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে বস্তুবাচক। তো আমি এটা আজকে একটু ধারণা দিব, তার আগে আমার যে মূল বিষয়টা যেখানে আমি ফোকাস করতে চাচ্ছি, এটা আমরা একটু দেখে আসি, তারপর আরো অনেক বিষয় আসবে আপনাদের। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নাম্বার, জেন্ডার এন্ড কেস। কেস, কেস মানে হচ্ছে কারণ, কেস শব্দের অর্থ হচ্ছে কি বলে তো, কারণ। তো এইটা আমরা একটু আজকে ভালোভাবে দেখবো, তারপর ওই বিষয়গুলো আমরা একটু আজকে রিপিট করব, আমরা রিভিশন দিব। তো প্রথমে দেখবো আমরা নাম্বার বা বচন। এটা আপনারা সবাই জানেন, এখানে আমি বেশি সময় নিব না। আমি জাস্ট এটা একটু পড়িয়ে দিয়ে আপনাদের বিষয়টা একটু স্মরণ করিয়ে দিয়ে আমি চলে যাব। নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। এই নাম্বার বলতে সাধারণত সংখ্যাকে বোঝায়। নাম্বার বলতে কাকে বোঝায়? সংখ্যাকে বোঝায়। এরকম একটু কথা বলবেন, তাহলে ভালো লাগবে। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থা বোঝায়, তাকে নাম্বার বা বচন বলে। কি বলা হচ্ছে? নাম্বার বলতে, নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থানকে বোঝায়, তাকে নাম্বার বা বচন বলে। আমি যদি একটু সংক্ষেপে বলি, যেমন আমার একটি কলম আছে, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন। আর আমি যদি বলি আমার অনেকগুলা কলম আছে, এটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বচন। প্লুরাল নাম্বার বা বহু বচন। অর্থাৎ নাম্বার হচ্ছে প্রধানত দুই প্রকার। নাম্বার কয় প্রকার? দুই প্রকার। দেখেন এই জায়গায় লেখা রয়েছে নাম্বার হচ্ছে মূলত দুই প্রকার। এই প্রকার দুইটা কি কি? একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং অপরটি হচ্ছে প্লুরাল নাম্বার। একটি হচ্ছে সিঙ্গুলার এবং একটি হচ্ছে প্লুরাল। তো এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 এর বইতে অনেক জায়গায় নাম্বার পড়েছি। বাংলা ব্যাকরণ বইতে পড়েছি বচন বা সংখ্যার ধারণা। ইংলিশে সেটাকে বলা হচ্ছে নাম্বার। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কেমন? তোমার একটি কলম আছে। আর প্লুরাল নাম্বার কি হবে? আমি যদি বলি আমার অনেকগুলা কলম আছে, আমার 10টি কলম আছে, এটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন। সিঙ্গুলার নাম্বার শব্দের অর্থ হচ্ছে এক বচন। কারো কাছে যদি দুইটি ডিভাইস থাকে পাশাপাশি, আপনাদের ওখানে দুইটা ফোন যদি একই সঙ্গে থাকে, অথবা ল্যাপটপ বা কিছু দিয়ে রাখবেন, একটি নেট অফ করে রাখেন। আমার কথাটা একটু রিপিট হচ্ছে। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, সিঙ্গুলার নাম্বার যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একক মাত্রাকে বোঝায়, তাকে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলে। প্লুরাল নাম্বার কেমন? তো সিঙ্গুলার নাম্বারের উদাহরণ যেমন পেন, টেবিল, ক্যাট, ডগ, বুক, এটসেট্রা। পেন মানে কলম, টেবিল মানে টেবিল, ক্যাট মানে বিড়াল, ডগ মানে বুক মানে বই। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার কি? যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায়, তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। এক্সাম্পল যেমন পেন্স, টেবিলস, ক্যাট, ডগস, বুক, এটসেট্রা। কি হবে? পেন্স, টেবিলস, ক্যাট, ডগস, বুক। অর্থাৎ পেন্স মানে কলমগুলি। দেখেন প্রথমে কি ছিল? পেন। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, প্রথমে কি দেওয়া ছিল? প্রথমে দেওয়া ছিল কিন্তু কি দেওয়া ছিল? পেন। তারপর কি দেওয়া আছে এখানে দেখবেন, এখানে দেওয়া আছে হচ্ছে পেন্স, টেবিলস, ক্যাটস, ডগস। অর্থাৎ সবগুলো প্লুরাল করা হলো। সিঙ্গুলার নাম্বারকে প্লুরালে পরিবর্তন করার নিয়ম, রুল অন। সাধারণত সিঙ্গুলারের সাথে এন যোগ করে প্লুরাল করা হয়। আমরা এখন একটু রুল গুলা দেখবো। আমরা কি করব?
এখানে আমরা একটু রুল গুলা দেখবো। এই রুল গুলা দেখলে কি হবে, আমরা প্রচুর পরিমাণে আমরা কথা বলতে পারবো, আমাদের আর ভুল হবে না কথা বলার সময়। আমরা এগুলো কিন্তু খুব ভালোভাবে বাক্যে ব্যবহার করতে পারবো। কোন জায়গাটা, যেমন খাও, খাও মানে হচ্ছে গরু, হাউস, বয় বয়েজ, গার্ল গার্লস। তো এগুলো তো একেবারে সহজ নিয়ম, সহজ নিয়ম না? রুল ওয়ান কি আছে, রুল ওয়ানটা একটু পড়েন, মিজানুর রহমান সাহেব রুল ওয়ান। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে রুল প্রথমটা একটু পড়বেন। এই যে রুল অন, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে যোগ করে প্লুরাল করতে হয়। ধন্যবাদ। তারপর দেখেন এখানে রুল টু আছে। আচ্ছা, একটু রিপিট হচ্ছে। আপনাদের ওখানে কারো দুইটা ফোন দেখেন একটু আছে, একটা ফোন একটু সরিয়ে রাখেন। আমার কথাটা রিপিট হলে তো সমস্যা। দুইটা ডিভাইস যদি কারো পাশে থাকে, একই সঙ্গে নেট অন করা থাকলে একটু সরিয়ে রাখবেন। তো এখানে দেখেন সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে এর শেষে সি এইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওই সব নাউনের শেষে ই এস যোগ করে প্লুরাল করতে হয়। আমার রুল কি বলছে, রুল টু দেখেন এই জায়গাটা একটু ভালো করে করি। সিঙ্গুলার নাউনের শেষে কি থাকবে, এই শব্দগুলো কিন্তু থাকা লাগবে। কি কি থাকা লাগবে? সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, এক্স বা জেড থাকলে এবং শেষের সি এইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওই সব নাউনের শেষে ই এস যোগ করে প্লুরাল করতে হবে। দেখেন এইগুলো আপনারা একটু পড়ে ফেলেন। এখানে কি কি আছে বলবেন? এখানে দেখেন প্রথমে দেওয়া আছে বাস, তারপর কি আছে বলেন তো, বক্স, তারপর কি দেওয়া আছে, প্রত্যেকটা আমরা যদি দেখতে পাই ওই নিয়মের বাইরে কিন্তু একটাও যায়নি, ওই নিয়মের বাইরে কিন্তু প্রত্যেকটা কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে আমরা ভালোভাবে দেখছি যে রুল বলছে যে যদি কোনো শব্দের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকে তাহলে শেষে সিএইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওই নাউনের শেষে ই এস যোগ করতে হয়। যেমন দেখেন বাস, বি ইউ এস এইচ, এটা কি আছে বলেন তো, বি ইউ এস এইচ, বাস, বাসেস। এই বাসকে আমরা প্লুরাল করবো কিভাবে, বি ইউ, তারপর কি আছে, বি ইউ এস এইচ, ওরপর আমরা ই এস যোগ করবো, ওরপর আমরা কি যোগ করবো, ইএস। বক্স, বক্সেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। এইভাবে আমরা কিন্তু এগুলা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। তারপর দেখেন রুল থ্রি কি বলছে, এই রুল গুলা যদি আমরা না জানি, এইগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা লিখতে গেলে, আমরা কথা বলতে গেলে আমাদের প্রচুর পরিমাণে ভুল হবে। তো এই ভুলটা যেন আমাদের না হয়, এই জন্য কিন্তু আমাদের এই রুল গুলা পড়ে মুখস্থ করতে হবে। যেমন এখানে দেখেন সিঙ্গুলার নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে কি থাকবে, ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখেন হিরো, এইচ ই আর ও, হিরো শব্দের অর্থ হচ্ছে নায়ক, হিরোস অর্থাৎ নায়কেরা, নিগ্রো, নিগ্রোস, কার্গো, কার্গোস। ব্যতিক্রম কিছু রয়েছে, কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে সেগুলোর শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। কি যোগ করতে হয়, এস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার কি আছে দেখেন, ফটো, এর প্লুরাল কি হবে, ফটোস, ফটো, ফটোস হলো, হলো পিয়ানো, আমরা যেটা শব্দ করে বাজাই একটা বাদ্যযন্ত্র, এটাকে বলা হচ্ছে পিয়ানো। এই পিয়ানোটাকে আমরা প্লুরাল কিভাবে করবো, পিয়ানো, পিয়ানোস, ক্যান্টো, ক্যান্টোস একটা বাদ্যযন্ত্র। তারপর দেখেন সিঙ্গুলার নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। খুব ভালো একটি নিয়ম। যেমন আমরা বলি রেডিও, এটাকে আমরা কি বলবো, রেডিও। এই রেডিও কিভাবে আমরা প্লুরাল করবো দেখেন, সিঙ্গুলার নাউনের শেষে ও, রেডিও বানান কি, আর এ ডি আই ও,
রেডিও বানানটি কি হবে? RADIO। সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে, দেখেন ও এর পূর্বে একটি ভাওয়েল আছে, আই। ও এর পূর্বে একটি ভাওয়েল আছে, আই। সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। রেডিও, রেডিওস। কাক্কু, কাক্কুস। অর্থাৎ রুল 5, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত করতে হয়। কি করতে হবে? আইইএস যুক্ত করতে হবে। দেখেন, আমি এই বিষয়গুলো পড়িয়ে যদি আপনাদের সময় নষ্ট করে দেই, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না। আমি এগুলো আপনাদের পড়া দিব, আপনারা কিন্তু বাসায় এইগুলো পড়ে মুখস্থ করে ফেলবেন। এইগুলো যখন আপনারা নিজেরা মুখস্থ করবেন, দেখবেন যে সুন্দরভাবে নির্ভুলভাবে আপনারা লিখতে পারছেন। অর্থাৎ এখানে কিন্তু এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো নিজেদেরকে পড়তে হবে। এগুলো আমরা নিজেরা পড়ে মুখস্থ করে ফেলবো। এখানে বুঝাই দেওয়ার মতো কোনো কিছু নেই। আমি এখন এখন আপনাদের পার্টস অফ স্পিচ বা গত ক্লাসটা আপনারা যেভাবে এনজয় করেছিলেন, এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদের এখন আমি একটু বুঝাবো। অর্থাৎ এগুলা জাস্ট এখানে মুখস্থ করবেন। সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে? ওয়াই। যেমন দেখেন, এখানে সিটি বানান কি? CITY। অর্থাৎ এখানে কিন্তু ওয়াই রয়েছে। সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। এই ওয়াই লেখা যাবে না, ওয়াই এর পরিবর্তে কি লিখতে হবে? আইইএস। যেমন সিটি বানান কি দেখেন? সিটি, CITY। আর সিটিজ বানান কি? CITIES। আমরা যখন 6-7-এ, আপনারা যখন 6-7-এ ছিলেন, তখন কিন্তু আমাদের এই নাম্বার, জেন্ডার, কেস এই সম্পর্কে আমাদের স্যারেরা আমাদেরকে পড়িয়েছিলেন। কিন্তু আমাদের হয়তো কারো সেটা মনে আছে, কারো কিন্তু মনে নাই। এই বিষয়গুলো হচ্ছে সেই 6-7-এ ক্লাস পাঠ্য বিষয় বইতে এইগুলা ছিল। এই সিটিজ কোন কাজে লাগবে? এখান থেকে একজন আমাকে প্রশ্ন করলেন, মিজানুর রহমান সাহেব প্রশ্ন করেছে যে স্যার, এই সিটিজ আমাদের কেন লাগবে? দেখেন, আমি যদি বাংলা একটা বাক্য বলি, সেখানে অনেকগুলো শহর আছে, সেখানে অনেকগুলো শহর আছে, দেয়ার আর মেনি সিটিজ দেয়ার। বা যদি বলি আমেরিকাতে অনেকগুলো শহর আছে, দেয়ার আর মেনি সিটিজ ইন আমেরিকা। সৌদি আরবে অনেক শহর আছে, মাদ্রিদ, রিয়াদ, তারপর আপনার ওখানে মদিনা, মক্কা, অনেক শহর আছে। তো এই সিটিজ বানান যখন দেয়ার আর মেনি সিটিজ ইন সৌদি আরাবিয়া, তখন আপনাকে এই সিটিজ বানানটা যদি জানান না থাকে, আপনি লিখতে পারবেন না। গ্রামারের এই যে ইনস অ্যান্ড আউটস, অর্থাৎ খুঁটিনাটি বিষয়, এগুলো কিন্তু আপনাকে জেনে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। তো এই রুল গুলা কি একটু কষ্ট করে মুখস্থ করা যাবে? যাবে, হ্যাঁ। এগুলা দেখেন, এগুলো আমি আরো একটু টেকনিক দেখিয়ে দেই। এগুলো আনন্দের সাথে, গল্পের সাথে, মজার সাথে এগুলো একটু পড়বেন। এগুলো একটু ইজি ভাবে নিবেন। কিভাবে? একটু যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, এই শীট আপনি একটু ওপেন করবেন মোবাইলে, আপনার ল্যাপটপ, ডেস্কটপ, আপনি যেটাই করেন না কেন। তো কিভাবে? এখানে রুল 5টা আমি একটু বেছে নিলাম। রুল 5টা কি বলছে? সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করে প্লুরাল করতে হয়। একবার যদি পড়লে মনে না থাকে, দুইবার পড়বেন, তৃতীয়বারে অবশ্যই অবশ্যই মনে থাকবে। কিভাবে পড়বেন? সিটি, সিটিজ। বেবি, বেবিজ। লেডি, লেডিজ। অর্থাৎ এখানে মনে রাখবেন, কোনো বর্ণের, কোনো ওয়ার্ডের শেষের বর্ণ যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করে প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখেন, কি, কি বানান হচ্ছে KEY। এখানে শেষ লেটার বা বর্ণটি কিন্তু ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই কে আই করে তারপর ইএস যোগ করা লাগবে না। কেন লাগবে না? বলছে যে ওয়াই এর পূর্বে ভায়োল থাকলে, দেখেন এখানে ওয়াই এর পূর্বে ভায়োল আছে। ভায়োল কি? ভায়োল হচ্ছে কি বানান কি? KEY। ওয়াই এর পূর্বে একটি ভায়োল আছে, ওয়াই এর পূর্বে একটি লেটার আছে, তার নাম হচ্ছে ই। তাই বলছে ওয়াই এর পূর্বে ভায়োল থাকলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন কি মানে চাবি, আর চাবি গুলা ইংরেজি কি? কিস। যেমন ডনকি মানে হচ্ছে গাধা, ডনকি মানে একটা প্রাণী, তার নাম হচ্ছে গাধা। আর গাধাগুলো ইংরেজি কি হবে? ডনকিস, ডনকিস। ডনকিস বানান কি?
KEYS। মিতা, আপনি কি বুঝতে পারছেন? থ্যাংক ইউ। মিজানুর রহমান সাহেব, আমি যতটুকু পড়ালাম আপনি বুঝতে পারছেন? থ্যাংক ইউ। তো এখানে দেখেন আমি কি বলছি। কারো কাছে কি দুইটা মোবাইল একসঙ্গে নেট অন করা আছে? দেখেন তো, আপনাদের দুই তিনজন পড়াচ্ছি মাত্র। এখানে আমারও হয়তো সমস্যা থাকতে পারে, কিন্তু আমার তো এখানে তেমন কোনো ইয়ে দেখতেছি অপশন। তো যাই হোক, আমি এই মাইক্রোফোন অন করলে এটা হচ্ছে একটু পরে হয়তো সেরে যাবে। আর আপনাদের পাশে যদি দুইটা ডিভাইস একই সঙ্গে থাকে, একটু সরিয়ে রাখবেন একটা। দেখেন এখানে আমি কি পড়াচ্ছিলাম, এখানে এই রুল গুলো আপনারা একটু বাসায় বসে পড়ে নিবেন। এখানে নূপুর ভট্টাচার্য আপনি দেখলাম অনেকগুলো কাজ করে আমাকে পাঠিয়েছেন। তো আপনারা যদি সময় না পান, বাকি যে দুইজন, আপনাদের করার দরকার নেই। কিন্তু আমার ফিডব্যাক যখন আমি নিব পরবর্তী ক্লাসে, মনে করেন এর পরের দিন আমি যে ক্লাসটা নিব, আজকের ক্লাস থেকে প্রশ্ন করলে আপনারা একটু পড়ে রাখবেন, আপনারা যেন একটু উত্তর দিতে পারেন। আর যদি কিছুই না পারেন, আমার ক্লাসটা মন দিয়ে শুনবেন, এটা আপনাদের জন্য উপকারী হবে। আমি খুব ভেঙে ভেঙে স্লোলি কথা বলে বলে ক্লাসে বুঝাই দেই, প্রত্যেকটা ছেলে মেয়ের মানে ব্রেনে যেন এটা ঢুকে যেতে পারে আমার প্রত্যেকটা কথা। তো এখানে দেখবেন এইভাবে কিছু রুল দেওয়া আছে, এই রুল গুলো আপনারা একটু পড়বেন। এই নাম্বারের পরে আমি যেটা পড়াবো সেটি হচ্ছে জেন্ডার। এই জেন্ডার হচ্ছে লিঙ্গ, অর্থাৎ এর আবিধানিক অর্থ হলো লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন। এটা কি বলছে? জেন্ডার হচ্ছে, আচ্ছা এক মিনিট একটু ওয়েট করেন তো। জাস্ট এক মিনিট একটু ওয়েট। তো এরা এই দিছি কেমন লিঙ্ক যায়নি, দেখো তো। না, করেছি আমি, দিছি দিছি, বানাইছি জানো তো, গ্রুপ দুটো বানাই দেখো না, এই যে শুক্র ছিল না তো, উনি বলেছে একটা এই সময় নিয়ে দাও, ওনারা দিছি লিঙ্ক দিয়ে দাও। কিন্তু এই ভিডিও বানাই দেখো না, লিঙ্ক তো দৌড়িয়ে দিতে হয় না, কোনটা দিচ্ছেন আর ক্লাস নিচ্ছেন কোনটা? DQW। ও link। কিন্তু এইভাবে তো লিঙ্ক দিতে হবে ক্লাস না। ওনারা তো একই লিঙ্ক দিয়েছে, তাই লিঙ্কে ঢুকলো না কেন? ওটা তো হোয়াটসঅ্যাপে লিঙ্ক, মিটিং লিঙ্ক, গুগল মিটের লিঙ্ক দিল না। ও, ওটা তো পরিমাণ। আচ্ছা অ্যাড করে দিয়ে দাও। আচ্ছা, আবার জানা দিলে অ্যাডমিট করে। আচ্ছা, তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখছি যে অর্থাৎ জেন্ডারের আবিধানিক অর্থ হচ্ছে লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী নাকি পুরুষ, না ক্লিবলিঙ্গ, নাকি উভয় লিঙ্গ। অর্থাৎ এখানে লিঙ্গ যে চার প্রকার: স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং উভয় লিঙ্গ। দেখেন বাংলা ব্যাকরণের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখানে বাংলা ব্যাকরণের যে বিষয়টা, অর্থাৎ যে লিঙ্গ চার প্রকার, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কেন জানতে হবে? কারণ এখানে যদি আমরা এটা ভালোভাবে দেখতে পারি, এটা বুঝতে পারি, আমাদের এই জায়গাটা কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ বলছে জেন্ডার সাধারণত চার প্রকার। জেন্ডার সাধারণত কয় প্রকার হয়? চার প্রকার। এই চার প্রকার জেন্ডার কি কি? একটা হচ্ছে মেসকিউলিন জেন্ডার, আমরা ইংলিশের পাশাপাশি বাংলাটা একটু দেখবো, আর বাংলার পাশাপাশি আমরা ইংলিশটা দেখবো। আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, দেখেন। ম্যাসকুলিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার শব্দের অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ। নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ। আর কমন জেন্ডার এটা হচ্ছে উভয় লিঙ্গ। কমন জেন্ডার শব্দের অর্থ কি? উভয় লিঙ্গ। ম্যাসকুলিন জেন্ডার দেখেন, যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। যেমন ম্যান, বয়, ব্রাদার, বুল, হি, ডগ, কক। অর্থাৎ ম্যান মানে কি? মানুষ, এখানে পুরুষ মানুষকে বোঝাচ্ছে। তারপর কি বোঝাচ্ছে? বয়, বয় মানে বালক। ব্রাদার শব্দের অর্থ কি? ভাই। বুল মানে কি? বুল মানে কি? অর্থাৎ বলদ গরু। হি অর্থাৎ সে পুরুষ। ডগ অর্থাৎ এখানে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝায় তাকে মেসকিউলিন জেন্ডার বলে। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর
পুরুষবাচক অবস্থাকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। এটাকে বলা হচ্ছে পুরুষ লিঙ্গ। অর্থাৎ এইখানে আমরা লিঙ্গ শব্দের অর্থ আমরা বলতে পারি চিহ্ন, যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ। ম্যাসকুলিন জেন্ডারের পরে দ্বিতীয় নাম্বারে আমাদের যেটা আছে সেটি হচ্ছে ফেমিনিন জেন্ডার। সেটি কি আছে? ফেমিনিন জেন্ডার। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। দেখেন এই বিষয়গুলো একটু আপনারা ব্যাকে ফিরে যান আপনাদের স্টুডেন্ট লাইফে, এটা আপনাদের টিচাররা কিন্তু পড়িয়েছে। এটা অনেকবার করে, এই যে একটু আগে নাম্বার পড়ালাম না, এটা আমরা কিন্তু ছোটবেলায় আমাদের ক্লাসে আমরা এটা পড়ে আসছি। এখন আমরা পড়তেছি জেন্ডার, এটাও কিন্তু আমরা ওই সময় পড়েছি, কিন্তু আমাদের হয়তো এটা এখন মনে নাই। কিন্তু এখন আমরা এটা যদি রিভাইজ দিই, এটা রিভিশন করি, আমাদের এটা কিন্তু মনে থাকবে। কি বলছে এখানে? প্রথম যে বিষয়টা বলছে সেই বিষয়টা হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন দেখেন ওম্যান, হাউ, সিস্টার, গার্ল, শি, দিস, হেন, অর্থাৎ এর প্রত্যেকটা কিন্তু স্ত্রীবাচক শব্দ। তো স্ত্রীবাচক শব্দ হলে তাকে আমরা বলবো ফেমিনিন জেন্ডার, সেইটাকে আমরা বলবো ফেমিনিন জেন্ডার। একটি হচ্ছে মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। এখন যে দুইটা জেন্ডার পড়বো এটা আমাদের কাছে খুব একটা আনকমন মনে হয়। মেসকুলিন এবং ফেমিনিন তো আমরা কম বেশি বুঝি, কিন্তু আমরা যখন কথা বলতে যাই তখন আমাদের আরো কিছু শব্দ কাজে লাগে, যেমন চেয়ার, টেবিল, বই, অর্থাৎ জড় বস্তু যেটা, এটাকে কি বলা হয়? এই যে দেখেন নিউটার জেন্ডার, এটা একটু ভালোভাবে দেখবেন। এটাকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে না বুঝিয়ে অন্য একটিকে বোঝায়, অর্থাৎ জড়বস্তু বোঝায়, তাকে নিউটার জেন্ডার বলে। স্ত্রী পুরুষ কোনো অবস্থাকে বোঝায় না, তাকে নিউটার জেন্ডার বলে। স্ত্রী পুরুষ কোনোটি বোঝাবে না। যেমন যদি বলি বই, বই বললে কিন্তু কোনো স্ত্রীও বোঝায় না, পুরুষও বোঝায় না। পেন, পেন মানে কলম। টেবিল অর্থাৎ টেবিল, দেখবেন এইগুলা কিন্তু বেশিরভাগ জড় বস্তু। বই, পেন, টেবিল, এখানে তিনটা শব্দ লেখা আছে, তিনটার কোনোটার কি প্রাণ আছে? নাই। তাহলে মনে রাখবেন যে শব্দগুলার প্রাণ নাই, জড় বস্তু জাতীয় শব্দ বা পদার্থ, সেটাকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। সেটাকে কে বলা হচ্ছে? নিউটার জেন্ডার। এইগুলো জেনেই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে যেতে হবে। আমাদের ওই যে সেদিন ফুটবল খেলার উদাহরণ দিয়েছিলাম না, একটি গোল দিতে গেলে অনেক দূর থেকে বল তৈরি করে আনতে হয়, হঠাৎ করে কিন্তু ফুটবল খেলায় বল গোলের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় না। তো আমাদের এইগুলো পড়ে পড়ে আমাদের স্পোকেন ইংলিশের দিকে আমরা ধাবিত হব। এখানে আমাদের প্রত্যেকের টার্গেট, আমরা কেউ বিদেশ যেতে চাই, অলরেডি আমরা কেউ বিদেশে আছি, এখানে আমাদেরকে প্রতিনিয়ত ইংলিশে কথা বলতে হয়। ইংরেজি ভাষাটা যে কতটা প্রয়োজন, কতটা দরকারি, এটা জীবনের একটা পর্যায়ে গিয়ে বোঝা যায়। কিন্তু ওই সময় আমাদের আর ইংরেজি শেখার মতো বয়সও থাকে না, ইচ্ছাও থাকে না, সময়ও হাতে থাকে না। তারপরও আমাদের প্রয়োজনের তাগিদে ল্যাঙ্গুয়েজটা শিখতে হচ্ছে। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমরা কথা বলতে চাই, আর কথা বলতে গেলে আমাদের এই বিষয়গুলো গ্যাদার করে, এগুলো অর্জন করে, দেন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনাকে কথা বলতে হয় এম টু, ইস টু, আর টু, হ্যাভ টু, এগুলার ব্যবহার করাবো। তো দেখেন এখানে আমরা তিনটা বিষয় পড়েছি: ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার। আর একটি পর্ব সেটা হচ্ছে কমন জেন্ডার। এটা কি পড়বো? কমন জেন্ডার। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রীবাচক কোনো অবস্থাকে, কি বলছে, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝায়। ও, এখানে ওইটা পুরুষও হইতে পারে, স্ত্রীও হইতে পারে। এখানে আমি আপনাদের একটু ভেঙে বুঝাই দেই। যেমন এখানে আমরা পড়েছি দেখেন, এই যে জেন্ডারের ভিতরে ম্যাসকিউলিন জেন্ডার হচ্ছে পুরুষ লিঙ্গ, এটাই শুধুমাত্র পুরুষবাচক শব্দ বোঝাবে। ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, এটাতে শুধুমাত্র স্ত্রীবাচক শব্দ বোঝাবে। আমরা কেবল যেটি পড়লাম সেটি হচ্ছে কিলিবলিঙ্গ, নিউটার জেন্ডার, অর্থাৎ স্ত্রী পুরুষ কোনোটি না বুঝিয়ে জড় বা অচেতন পদার্থকে বোঝাবে, সেটিকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মনে রাখবেন, নিউটার জেন্ডার শব্দের অর্থ হচ্ছে স্ত্রী পুরুষ কোনোটি না বুঝিয়ে জড় বস্তুকে নির্দেশ করলে সেটাকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। বই, টেবিল ইত্যাদি। আর কমন জেন্ডারটা কি? কমন জেন্ডারটি হচ্ছে উভয় লিঙ্গ। অর্থাৎ এমন কিছু শব্দ আছে, যেমন দেখেন এখানে বলা হচ্ছে কমন জেন্ডার বেবি। বেবি অর্থাৎ শিশু। বেবি অর্থাৎ শিশু, এখানে ওই শিশুটি ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। তারপর যদি বলা হয় স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্রও হইতে পারে, ছাত্রীও হতে পারে।
টিচার, মেয়ে টিচারও হতে পারে, পুরুষ টিচারও হতে পারে। সিটিজেন, সিটিজেন শব্দের অর্থ হচ্ছে নাগরিক। এই নাগরিক পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। এনিমি, এনিমি মানে শত্রু, সে নারী শত্রু হতে পারে, পুরুষ শত্রু হতে পারে। এইগুলাকে বলা হচ্ছে কমন জেন্ডার, এগুলাকে বলা হচ্ছে কমন জেন্ডার। ফখরুল সাহেব, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি ফ্রম ইউএসএ আমেরিকা? থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। তো দেখেন এখানে আমরা যে বিষয়গুলো আজকে শিখলাম, এটা আমাদের জন্য খুবই কাজে লাগবে। এবং এটা কিন্তু আমরা যদি ভালোভাবে এই সম্পর্কে জ্ঞান না থাকে, আমরা কিন্তু কথা বলতে পারবো না। আপনি একটু ভেবে দেখেন, এই চারটা জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার এন্ড কমন জেন্ডার, এই জেন্ডার গুলা, এখানে একটা বড় সুবিধা কি জানেন? এগুলো যদি আমরা ভালো করে শিখতে পারি, রপ্ত করতে পারি, এইটা পরবর্তীতে আপনি কাউকে পড়াতেও পারবেন। এইটা আপনি পরবর্তীতে কাউকে পড়াতেও পারবেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, তাদেরকে আপনি পড়াতে পারবেন। তো এখানে জেন্ডার রুল অন কতকগুলা নাউনের ক্ষেত্রে পরিপূর্ণ, কি বলা হচ্ছে, কতগুলো নাউনের ক্ষেত্রে পরিপূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন, ফেমিনিন থেকে অর্থাৎ ম্যাসকুলিন থেকে ফেমিনিন, ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হয়। এটা কিভাবে করা হয় আমরা এখানে একটু দেখব। যেমন দেখেন ফাদার, এই ফাদার মানে হচ্ছে বাবা বা পিতা, আর মাদার শব্দের অর্থ হচ্ছে মা। ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, হাজব্যান্ড ওয়াইফ। অর্থাৎ এখানে কি হচ্ছে, কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করতে হয়। কি করতে হয়? ফেমিনিন জেন্ডার করতে হয়। তারপর আছে দেখেন কতগুলো নাউনের শেষে ইএসএস, কতগুলো নাউনের শেষে কি যোগ করব, কতগুলো নাউনের শেষে ইএসএস যুক্ত করে ফেমিনিন জেন্ডার করতে হয়। যেমন দেখেন এখানে কি দেওয়া আছে, কাউন্ট, কাউন্টেস, প্রফেট, প্রফেটেস, তারপর অথর, অথরেস। অর্থাৎ এই জায়গায় কিন্তু কতগুলো নাউন আছে, যে নাউনের শেষে আমরা ডাবল ই এস যুক্ত করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করব। কতগুলা নাউন ম্যাসকুলিন, দেখেন কতগুলা ম্যাসকুলিন নাউনের শেষে। এটা একটু মনে রাখবেন যে ম্যাসকুলিন শব্দের অর্থ কি, ফেমিনিন শব্দের অর্থ কি। এখানে কিন্তু প্রায় আমাদের কনফিউশন এসে যায়, এখানে প্রায় আমাদের কনফিউশন এসে যায়, আমরা কনফিউজড হয়ে যাই। তো মনে রাখবেন ম্যাসকুলিন শব্দের অর্থ কি আর ফেমিনিন শব্দের অর্থ কি। ম্যাসকুলিন জেন্ডার অর্থ পুরুষ লিঙ্গ, ফেমিনিন জেন্ডার শব্দের অর্থ স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার কিলিবলিঙ্গ অর্থাৎ জড় পদার্থ বুঝাবে, কমন জেন্ডার শব্দের অর্থ হচ্ছে উভয় লিঙ্গ। কমন জেন্ডার শব্দের অর্থ কি হবে? উভয় লিঙ্গ। তো এখানে কি বলছে, কতগুলো, দেখেন কতগুলা ম্যাসকিউলিন নাউনের শেষে ভাওয়েল তুলে দেওয়ার পর উহাদের শেষে ইএসএস যোগ করে ফেমিনিন করতে হয়। যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, কন্ডাক্টর, কন্ডাক্ট্রেস, কন্ডাক্ট্রেস, কন্ডাক্ট্রেস। এটা কিন্তু আমাদের প্রায় কাজে লাগে। আমরা এটা আমাদের বাঙালিরা ভুল বলে থাকি, কন্ডাক্টর, কিন্তু আমরা বলি কন্ট্রাক্টর। আমরা কি বলি? কন্ট্রাক্টর। গ্রামে দেখবেন মেম্বার, মেম্বার শব্দের গ্রামে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান থাকে না, মেম্বার থাকে, মেম্বার। আমরা গ্রামে অনেকে মেম্বার বলে ফেলি। আমরা অনেক সময় দেখবেন এই যে 5 টাকা 2 টাকার কয়েন, এই কয়েন শব্দের অর্থ হচ্ছে মুদ্রা। কয়েন শব্দের অর্থ কি বলেন? মুদ্রা। আমরা দোকানে গিয়ে বলি আমাকে 5 টাকার একটি কয়েল দাও, আমাকে একটি কয়েল দাও। এটা কয়েল হবে না, এটাকে বলতে হবে কয়েন, COIN, কয়েন অথবা কয়েন। কয়েন শব্দের অর্থ হচ্ছে মুদ্রা। আর কয়েল, COIL, এই কয়েল মানে হচ্ছে কুণ্ডলি বা প্যাচ। দেখবেন মশার কয়েল গুলো পেঁচানো থাকে, এটাকে বলা হচ্ছে পেঁচা, প্যাচ অথবা কুণ্ডলি। ওই মশার কয়েল ওইটাকে বলতে হবে কয়েল। আর এই যে ধাতব মুদ্রা, এটাকে বলতে হবে কয়েন, এটাকে বলতে হবে কয়েন। প্লিজ গিভ মি 5 টাকা কয়েন, আমাকে 5 টাকার একটি কয়েন দিন, আমাকে 5 টাকার একটি কয়েন দিন। অর্থাৎ এখানে এই উচ্চারণগুলো আমাদের সঠিক করতে হবে। এটা যখন আমরা আরো ক্লাসের ভিতরে ঢুকবো তখন এইগুলো আমাদের বিস্তারিত কিছু কনফিউজড ওয়ার্ড আপনাদের পড়াবো, যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত ভুল বলে থাকি। তারপর দেখেন রুল 5-এ কি আছে, কিছু ম্যাসকুলিন নাউনের শেষে INE, IS যুক্ত করে ফেমিনিন করতে হয়। কি করতে হয়? ফেমিনিন করতে হয়, ম্যাসকুলিন, ফেমিনিন। যেমন দেখেন এখানে কি আছে, এক্সিকিউটর, এক্সিকিউট্রিস, ডন, ডোনা। তারপরে দেখেন সিগনর, সিগনরা। অর্থাৎ এখানে যে রুল গুলো দেওয়া আছে প্রত্যেকটা রুল কিন্তু আপনাদেরকে একটু পড়তে হবে। আজকে আমি আরো অনেক দূর যাব, এই ক্লাসগুলো পার্টস অফ স্পিচ পর্যন্ত যাব। তো এই রুল গুলো এখানে যদি আমি ভেঙে ভেঙে বুঝাই দেই, এখানে বুঝানোর মতো কিছু নাই, আপনারা এগুলো জাস্ট একটু মুখস্থ করবেন। যেমন 6 নম্বরের রুলটা আমি একটু বুঝাই দেই, দেখেন এখানে বলছে কিছু কম্পাউন্ড নাউন গুলার পুরুষবাচক অংশটিকে ফেমিনিন করতে হয়। কম্পাউন্ড নাউন গুলার পুরুষবাচক অংশটি ফেমিনিন করে, যেমন দেখেন এখানে বয় বেবি,
বয় বেবি মানে হচ্ছে ছেলে শিশু বা ছেলে বালক। আর এইটার ফেমিনিন কি হবে? এটা হবে গার্ল বেবি। ওই বেবিটা ঠিক থাকবে, বাম পাশের ওই বয়টা পরিবর্তন হয়ে গার্ল হয়ে গেল। একই নিয়মে আমরা যদি একটু দেখতে পাই, যেমন দেখেন বুল কাফ, অর্থাৎ এখানে মানে এড়ে বাছুর, আর এখানে কাউ কাফ অর্থাৎ বকনা বাছুর। এভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। বাম পার্শ্বের অংশটি অর্থাৎ পুরুষবাচক কম্পাউন্ড নাউন বেবি বয়, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, যৌগিক নাউন। দুটো একসঙ্গে থাকলে তাকে কম্পাউন্ড বলে। এখানে আমরা আর কিছুদিন পর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এইটার উপরে আমাদের ডিটেইলস ক্লাস থাকবে। তো এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউন গুলার পুরুষবাচক অংশটিকে ফেমিনিন করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে হয়। তো এইটা আমরা প্রথমে আমরা কি পড়েছি? নাম্বার পড়েছি। এখন আমরা জেন্ডার পড়লাম। এখানে আরো কিছু কথা আছে। এটা মিজানুর রহমান, আপনি একটু পড়েন তো, এই যে রুল 7 থেকে এগুলো একটু পড়ে ফেলেন। প্রকৃতিতে বিরাজমান, এটা কি লেখা আছে এগুলো একটু পড়েন। শক্তি। ইত্যাদি। দেখেন এখানে আমি একটু বুঝাই দেই। রুল 7 কি বলছে? প্রকৃতিতে বিরাজমান, যেটা প্রকৃতিতে পাওয়া যায়, আমাদের নেচারে যেটা পাই, প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে প্রাণবন্ত সত্তা রূপে গণ্য করলে উহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার হিসেবে গণ্য করা হয়। প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন সত্তা, সেগুলোকে প্রাণবন্ত সত্তা রূপে গণ্য করলে উহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে জেন্ডারও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন শক্তিশালী কিছু সত্তা রয়েছে। সত্তা অর্থ এখানে গুণ বা শক্তি। শক্তিশালী কিছু সত্তা গুলাকে পুরুষবাচক বা মেসকুলিন হিসাবে গণ্য করা হয়। মেসকুলিন হিসাবে গণ্য করা হয় কেমন? সান। সান শব্দের অর্থ সূর্য। এটা কিন্তু অনেক শক্তিশালী একটা বিষয়। যখন সকালবেলায় সূর্য ওঠে, তখন দেখবেন চারিদিক আলোকিত হয়ে যায়। তো এই সূর্যটা একটা শক্তিশালী, এবং সূর্যের ভিতরে কিন্তু আগুন। এটাকে তুলনা করা হচ্ছে শক্তিশালী একটি সত্তা, এবং এটা মেসকুলিন জেন্ডার। সামার, দেখেন সামারকে, আমার গ্রীষ্মকালকে বলা হয় পুরুষ ঋতু, এবং শীতকালকে বলা হয় মেয়ে ঋতু বা মহিলা। কেন তুলনা করা হয় জানেন? কারণ গরমের সময় দেখবেন প্রচন্ড উত্তাপ হয়। বাংলাদেশে আর কিছুদিন পরেই গরমকাল এসে যাচ্ছে। এখানে আমাদের ফ্যান চালাতে হবে, আমাদের গা ঘেমে যাবে। কিন্তু শীতের সময় দেখবেন প্রকৃতি শান্ত থাকে, কুয়াশা পড়ে, তারপর চারিদিকে ঠান্ডার একটা আবহাওয়া বিরাজ করে। এই জন্য এই সামারকে বলা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, অন্যদিকে উইন্টারকে বলা হচ্ছে ফেমিনিন জেন্ডার। এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না। শুধু মনে রাখবেন যে শক্তিগুলা প্রকৃতিতে পাওয়া যায় এবং যাদের পাওয়ার একটু বেশি থাকে, এগুলা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। জাস্ট এতটুকু কথা মনে রাখবেন। যেমন দেখেন ঠান্ডা, এটা উচ্চারণ হবে ঠান্ডা। ঠান্ডার শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত। যখন বজ্রপাত হয় তখন অনেক জোরে একটা আওয়াজ করে, অনেক জোরে একটা আওয়াজ করে। এই আওয়াজটাই কিন্তু একটা শক্তি, একটা পজিটিভ বা একটা পুরুষ শক্তি হিসাবে বিবেচনা করা হয়। এই জন্য এগুলাকে বলা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। এগুলোকে কি বলা হচ্ছে? ম্যাসকুলিন জেন্ডার। সৌন্দর্য, কোমলতা, স্নিগ্ধতার ন্যায় নারী সুলভ গুণের অধিকারী সত্তাগুলোকে ফেমিনিন হিসেবে গণ্য করা হয়। যেমন মুন। মুন মানে চাঁদ। দেখেন কেবল বলেছি সান। এই সান মানে হচ্ছে সূর্য। এটা কিন্তু একটা অনেক উত্তপ্ত জিনিস, এবং এটা আমাদেরকে পৃথিবীতে আলো দেয়। এই সূর্যের আলোর মাধ্যমে গাছেরা খাদ্য তৈরি করে। অর্থাৎ সূর্যকে কিন্তু এখানে প্রকৃতির একটা পজিটিভ অথবা পুরুষবাচক শক্তি হিসাবে গণ্য করা হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কিন্তু যদি বলা হয় মুন, রাতের চাঁদ কিন্তু সূর্যের মতো অত তাপ ছড়ায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে ফেমিনিন জেন্ডার। অর্থাৎ এখানে মনে রাখবেন, প্রকৃতিতে যে সকল সত্তা পাওয়া যায়, এর কিছু কিছু হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, কিছু কিছু হচ্ছে ফেমিনিন জেন্ডার। তো কোনগুলা ম্যাসকুলিন জেন্ডার হবে? যেগুলা খুব পুরুষ বা উগ্রবাচক, এগুলা ম্যাসকুলিন জেন্ডার। আর যেগুলো নারী সুলভ, এগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনিন হিসাবে গণ্য করা হয়। দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনিন হিসাবে গণ্য করা হয়। যেমন
বাংলাদেশ, আমাদের যার যার জন্মভূমি, এই বাংলাদেশের প্রোনাউন হিসাবে কি বসানো হয় জানেন? কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? তো বলছে দেশ, রেলগাড়ি, জাহাজ, অর্থাৎ টাইটানিক জাহাজ, এর প্রোনাউন হিসাবে আমরা সি ব্যবহার করব, কেননা এগুলা ফেমিনিন জেন্ডার হিসেবে গণ্য করা হয়। তো এখানে রুল 8 কি বলছে দেখেন, কিছু নাউন সর্বদা ফেমিনিন রূপে ব্যবহার করা হয়, এদের কোনো ম্যাসকুলিন নেই। যেমন নার্স, এটা কিন্তু সবসময় নারী রূপে কল্পনা করা হয়, হসপিটালের যে নার্স। ভার্জিন, তারপরে দেখেন এখানে কি আছে, সেরিন, সিরিউ, অর্থাৎ কিছু কিছু জিনিস সর্বদা পুরুষ থাকে, আর কিছু কিছু জিনিস আছে সর্বদা নারী রূপে কল্পনা করা হয়। যেমন আবার কতকগুলা নাউন, এই জায়গাটা যদি আমরা একটু দেখতে পারি, কতকগুলা নাউন আছে, সেই নাউন গুলা কি হচ্ছে, কতগুলো নাউন সর্বদা মেসকুলিন হিসেবে গণ্য করা হয়, এদের কোনো ফেমিনিন নাই। যেমন জাজ, জাজ মানে হচ্ছে বিচারক, চেয়ারম্যান, তারপর হচ্ছে নাইট, তারপর হচ্ছে পার্সন, তারপর আছে ক্যাপ্টেইন, অর্থাৎ এই শব্দগুলো সবসময় কিন্তু ম্যাসকুলিন থেকে যাবে। তো আজকে দেখেন নাম্বার জেন্ডার পড়ালাম, একই সঙ্গে কেসটা পড়াবো, তারপর আমরা একটু চলে যাব কোথায়, আমরা পার্টস অফ স্পিচটা একটু আজকে দেখবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচের ভূমিকাটা অনেক, বলেন। হ্যাঁ, না এখানে মুখস্থ করবেন না, এখানে মুখস্থ করবেন না, বুঝে বুঝে রুল গুলো একটু পড়বেন। আর মুখস্থ যদি করতে পারেন খুব ভালো, এই যে দুইটা আইটেম আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, নাম্বার এবং জেন্ডার। এই নাম্বার জেন্ডার থেকে আপনি একটু জাস্ট মুখস্থ করার মতো বা রুল গুলো একটু পড়বেন। এটা আপনি ছোটবেলায় অনেকবার পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু এগুলো হয়তো আমাদের মনে নাই, এখন একটু রিভিশন দিবেন, ওইগুলো আবার মনে চলে আসবে। এখানে আহামরি কিছু মুখস্থ করা লাগে না, এক দুইবার একটু রিডিং মতো পড়বেন, জাস্ট এতটুকু, আর কিছু না। এই পিডিএফ ফাইলটা যখন দিব, ওইটা দেখে একটু রিডিং পড়ার মতো করে পড়ে ফেলবেন। এবার আমরা দেখব আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আইটেম, যেটাকে বলা হচ্ছে কেস। কেস শব্দের অর্থ হচ্ছে কারক। কেস শব্দের অর্থ কি বলেন তো? কারক। কারক কেমন হয়, আমি আগে একটু বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দেই। যদি বলি এটি আমার কলম, বা এই কলমটি আমার, দেখেন এখানে কলমের সাথে আমার একটি সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এটা হচ্ছে মালিকানা। এটা কি সম্পর্ক আছে? মালিকানা। এই যে মালিকানা যে একটা সম্পর্ক, কেস মানে কারক, আর কারক মানেই হচ্ছে মূলত সম্পর্ক। মনে রাখবেন, কারক মানেই হচ্ছে সম্পর্ক। দেখেন 10টা লাইন পড়ে ওর থেকে যদি ওই 10টা লাইনের জিস্ট একটি বাক্যে বুঝিয়ে দিতে পারি, আমার মনে হয় ওই 10টা লাইন পড়ার কোনো দরকার হয় না। তো আমি এখানে কারক পড়ে সারা জীবনে যা বুঝেছি, সেটা হচ্ছে কারক মানে হচ্ছে সম্পর্ক। কারক মানে হচ্ছে সম্পর্ক। যেমন আপনাকে বুঝালাম, এই কলমটি আমার, এই বাড়িটি আমার, ওই বাড়ির মালিক কে? আমি। ওই বাড়ির মালিক এখন কে? আমি। তো ওই যে আমি ওই বাড়ির মালিক, মালিকের সাথে বাড়ির একটি সম্পর্ক আছে, বাড়ির মালিক আমি, এই মালিকানা যে সম্পর্ক, এটাকে বলা হচ্ছে কারক। এটাকে কি বলা হচ্ছে? কারক। দেখেন সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে এই লাইনটা পড়লে আপনারা বুঝতে পারবেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আচ্ছা, সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক থাকে, তাকে কেস বলে। তাকে কি বলে? কেস বলে। আমি আরেকটু ভেঙে দেই। সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে, তাকে কেস বলে। অন্যান্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক থাকে, তাকে কেস বলে। যেমন এখানে দেখেন, এই জায়গাটা ফর এক্সাম্পল যদি আমি দেখি, অরিন, অরিন হচ্ছে একজনের নাম, একটা ছেলের নাম হচ্ছে অরিন। এই অরিন গোস টু স্কুল, অরিন স্কুলে যায়। তো ওই যাওয়া কাজটি, এই যে দেখেন স্কুল, স্কুলটা হচ্ছে নাউন। আমার এখানে ডেফিনেশনে কি বলেছে, সেন্টেন্সের কোন নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক, তাকে কেস বা কারক বলে। অরিন স্কুলে যায়, অরিন কি এখানে একজনের নাম, কারণ অর্থাৎ এটা হচ্ছে নাউন। এই নাউনের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডের একটি সম্পর্ক আছে। কে স্কুলে যায়? অরিন যায়। অরিন কোথায় যায়? স্কুলে যায়। অরিনের সঙ্গে যাওয়া, অরিনের সঙ্গে স্কুল, এই দুইটা পদের বা শব্দের যে সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কেস, বাংলায় বলা হচ্ছে কারক। কেস বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে কারক। জাস্ট এতটুকু কি বুঝতে পারছেন যে কেস বা কারক কাকে বলে?
দেখেন, আমি এই যে শিখাচ্ছি না, এটা কিন্তু আপনারা বাংলা ব্যাকরণেও কাজে লাগাতে পারবেন। বাংলা ব্যাকরণ বইটাও যদি কারো কাছে থাকে একটু খুলে দেখবেন। একটা জিনিস কি জানেন, আমরা বাঙালি মানুষ, আমরা ইংরেজি শিখতেছি। তো আমাদের ইংরেজি শেখার আগে বাংলা ব্যাকরণটা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার শুরু। আগে এই যে কারক, এই ইংরেজিতে বলা হচ্ছে কেস, বাংলায় বলা হচ্ছে কারক। এখানে তো আমাদের সময়ের স্বল্পতা থাকে, আরো বিভিন্ন সমস্যা থাকে, অনেকে বলেন স্যার বাংলা আলোচনা করবেন না। কিন্তু তারপরও আমি বলি, একই মুদ্রার এপিঠ ওপিঠ হচ্ছে এই মানে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ। যেমন ইংলিশে হচ্ছে টেন্স, বাংলায় হচ্ছে কাল, ক্রিয়ার কাল বা সময়, ইংরেজিতে হচ্ছে টেন্স। ইংরেজিতে আমরা শিখবো পার্টস অফ স্পিচ, বাংলায় সেটাকে বলা হচ্ছে পদ। পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে সেই পাঁচ প্রকার। ওখানে অব্যয় পদটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলায় পদ পাঁচ প্রকার, ইংরেজরা সেটা মানতে চাইলো না। ওরা একটু এখানে বেশি মাতব্বরি করে ওই প্রেপোজিশনকে ভেঙে দিল, দিয়ে ওরা পদ বানালো আট প্রকার। তার মানে কি, বাংলার সঙ্গে ইংরেজির কিন্তু একটা মিল থেকে গেছে। বুঝতে পারছেন? তো এভাবে যদি আমরা শিখি, আমার মনে হয় শেখাটা বেশি পাকাপোক্ত হবে। আমি কি শিখাচ্ছি? কেস। তো এই কেস মানে হচ্ছে কারক। তার আগে আমি বুঝালাম কারক মানে হচ্ছে সম্পর্ক। যেমন আমি যখন আপনাদের টেন্স পড়াবো, বা সামান্য একটু বলে রাখি, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। তো এর থেকে আমি ভালোভাবে যদি বলি, কোনো কাজ, অর্থাৎ কোনো ক্রিয়া, ভার্বের যে বিভিন্ন পরিবর্তন, ক্রিয়ার যে বিভিন্ন পরিবর্তন, এইটাকে বলা হচ্ছে টেন্স বা কাল। এটাকে কি বলা হচ্ছে? টেন্স বা কাল। এটা কিভাবে পরিবর্তিত হয়? যেমন আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছিলাম, যেমন আমি বলেছিলাম, আমি ভাত খাই। এটা যদি আমি একটু অন্য টেন্সে বা অন্য ভার্বটাকে পরিবর্তন করে দেই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইবো। এই যে ভার্বের যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্স বা কাল। আর এই টেন্স শিখতে গেলে ভার্ব শিখতে হবে, ভার্ব শিখলে টেন্স শেখা হয়ে যাবে। অর্থাৎ টেন্স মানে হচ্ছে বাংলায় কাল, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাংলায় পদ। তো এই পদ, কাল, এগুলো আমরা বাংলাও পড়বো, ইংলিশেও পড়বো। কেন পড়বো? দুইটা যদি আমরা মিলকরণ করে পড়তে পারি, আমাদের মনে সেটা গেঁথে যাবে। তো দেখেন, ইংরেজিতে নাউন বা প্রোনাউনের কেস সাধারণত পাঁচ রকমের হয়ে থাকে। কয় রকমের হয়ে থাকে বলেন তো? পাঁচ রকমের হয়ে থাকে। এই পাঁচ রকমের কেস কি কি? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস, এবং আরেকটা ডেটিভ কেস। তো এই পাঁচটা প্রকারের কেস আমাদের বেশি কাজে লাগবে না, আমি এখানে তারপরও দেখিয়ে দিব। কিন্তু আমাদের বেশি কাজে লাগবে নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস। এই দুইটা কেস যদি আমরা ভালোভাবে পড়তে পারি, আমাদের অন্য কোনো কেস তেমন কাজে লাগবে না। আমরা দুইটা ভালোভাবে দেখব, এখন জানবো মোটামুটি সবগুলা। এই কেস কিন্তু জানতে হবে। আর আগামী দিন ক্লাস যখন নিব, এই বিষয়গুলো থেকে একটু প্রশ্ন করব, আপনারা কম বেশি একটু পড়ে রাখবেন। আর এই দেখবেন আপনাদের অনেক উন্নতি হবে মোটামুটি, আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। তো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখেন, নোট, এই যে ডেটিভ কেসকে সাধারণত স্বতন্ত্র কারক হিসাবে, এই জায়গাটা একটু ভালো করে আমরা দেখবো। কি বলছে? ডেটিভ কেসটাকে সাধারণত স্বতন্ত্র কারক হিসেবে গণ্য করা হলেও আধুনিক ইংলিশ গ্রামার এটিকে অবজেক্ট তথা অবজেক্টিভ কেস রূপে গণ্য করে। তাই ইংলিশ গ্রামারে কেস মূলত চার প্রকার। আমরা জানবো কেস মূলত কয় প্রকার? চার প্রকার। চার প্রকার। এই চার প্রকার কি কি? এই পর্যন্ত বলবেন: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, এন্ড ভকেটিভ কেস। এন্ড ভকেটিভ কেস। এই চারটা আমরা এখন ভালো করে দেখব। তার ভিতরে সব থেকে ভালো করে দেখব হচ্ছে নমিনেটিভ কেস। এই নমিনেটিভ কেসটা আমাদের খুব ভালো করে একটু দেখতে হবে। নমিনেটিভ এবং অবজেক্টিভ, এইটা আমরা একটু এখন আলোকপাত করব। দেখেন, নমিনেটিভ কেস কাকে বলে? এটা একজন একটু পড়েন, নূপুর ভট্টাচার্য, আপনি পড়েন, এটা পড়বেন নমিনেটিভ কেসটা, এই দুইটা লাইন সংজ্ঞাটা পড়েন। সুন্দর, দেখেন এখানে পড়েন। হুম। কে স্কুলে যায়, অরিন স্কুলে যায়, জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। যখন কোনো নাউন বা প্রোনাউন, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয়,
কি বলছে, নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হবে। এখানে অরিন স্কুলে যায়, এখানে অরিন কিন্তু সাবজেক্ট বা কর্তা। এখানে অরিন হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তাই বলছে যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। একেবারে সহজ একটি কথা বলেছে, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। তাকে কি বলে? নমিনেটিভ কেস বলে। নমিনেটিভকে পেতে হলে নমিনেটিভকে পেতে হলে ক্রিয়াকে হু অর্থাৎ কি বা হট দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা প্রশ্ন করতে হবে? হু অথবা হট, অর্থাৎ কি অথবা কাকে দ্বারা। কি অথবা কাকে, আপনি ইংলিশে মনে রাখবেন হু অথবা হট দ্বারা প্রশ্ন করতে হবে। এখানে অরিন স্কুলে যায়, এখানে হু দ্বারা প্রশ্ন করব, কে স্কুলে যায়? অরিন। তো এখানে অরিন হচ্ছে নমিনেটিভ, অর্থাৎ মনে রাখবেন নমিনেটিভ কেসের বাংলাটা হচ্ছে স্ত্রীকারক। কি বলা হচ্ছে? কর্তৃকারক। এটা আমার সঙ্গে সবাই মনে মনে একটু বলবেন। মিজানুর রহমান সাহেব, আপনি এইটা একটু পড়েন তো। এখানে এই অবজেক্ট কেসটা দেখেন, আমি একটু মার্ক করে দিয়েছি, অবজেক্টিভ কেসটা একটু পড়েন। হ্যাঁ, ইংলিশটা মনে রাখবেন, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে হুম অথবা হট দ্বারা। হুম অথবা হট দ্বারা। কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে। ক্রিয়াকে প্রশ্ন করব হুম অথবা হট দ্বারা। যেমন দেখেন, এই বাক্যটা কি বলছে, রহিম রিডস আ বুক। এখানে কি লেখা আছে? রহিম রিডস আ বুক। রহিম একটি বই পড়ে। এখানে ক্রিয়া কি? রিড। এই রিড কে প্রশ্ন করব হুম অথবা হট দ্বারা। তো এখানে হুম দ্বারা যদি প্রশ্ন করি কাকে পড়ে, এটা কিন্তু ভালো শোনা যায় না। এখানে হট দ্বারা প্রশ্ন করলে দেখেন পাওয়া যাবে। যদি ক্রিয়াকে, এই মানে রিড কে প্রশ্ন করি যে কি পড়ে, হট মানে হচ্ছে কি, কি পড়ে, উত্তর আসবে বুক অর্থাৎ বই। এই বই হচ্ছে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসের বাংলা হচ্ছে কর্মকারক। অবজেক্টিভ কেসের বাংলা হচ্ছে কর্মকারক। অর্থাৎ মনে রাখবেন, ইংরেজি বাক্যের শেষে যে অংশ থাকে এইটুকু হচ্ছে অবজেক্টিভ কেস। যেমন আই ইট রাইস, তো এখানে শেষে কি আছে? রাইস। অর্থাৎ এই ভার্ব, ইট কে প্রশ্ন করেন তো আমি কি খাই, উত্তর আসবে ভাত খাই। তো এই ভাতটা হচ্ছে অবজেক্টিভ কেস। ভাতটা হচ্ছে কি কেস? অবজেক্টিভ কেস। তো এই জায়গাটা একটু ভালো করে দেখেন। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। নমিনেটিভ কেসকে পেতে হলে ক্রিয়াকে হু অথবা হট দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে হু অথবা হট দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন অরিন গোস টু স্কুল, অরিন স্কুলে যায়। তাহলে এখানে আমি এই যাওয়াকে প্রশ্ন করব হু দ্বারা। হু গোস টু স্কুল, কে স্কুলে যায়, উত্তর আসবে অরিন। তো অরিনটা হচ্ছে এখানে নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসের বাংলা হচ্ছে কর্তৃকারক। নমিনেটিভ কেসের বাংলা কি হবে? কর্তৃকারক। এরপর আমরা শিখবো করণ কারক। দেখেন, ইংরেজিতে কেস হচ্ছে চার প্রকার: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ভোকেটিভ কেস, আর হচ্ছে পজিটিভ কেস। কিন্তু বাংলায় সেই কেস হচ্ছে ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই ছয় প্রকার কারক যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আর ইংরেজিতে যদি আপনি চার প্রকার কারক বুঝতে পারেন, তাহলে আপনার এই কারক নির্বাচনে আর কখনো কোনো ভুল হবে না। আপনার কথা বলতেও গেলেও কোনো সমস্যা হবে না। এই যে বললাম, এই বাড়িটি আমার, তো এখানে যদি কেউ বলে ফেলে, বাচ্চারা, একজন বাচ্চা যে গ্রামার সম্পর্কে বোঝে না, সে বললো এই বাড়িটি আমি, এটা কোনো বাক্য হলো? এই বাড়িটি আমি। এখানে আমি না বলে বলতে হবে আমার। আমি কোন, আমি কোন কারক আর আমার কোন কারক, এই দুইটা কিন্তু বুঝতে হবে। এতটুকু কি বুঝতে পারছেন? দেখেন, এই গ্রামারের ক্লাসগুলো না, এইগুলা দুই একদিন কিছু কিছু ক্লাস হবে খুব এনজয় করতে পারবেন। আবার কিছু কিছু ক্লাস হবে কিন্তু একটু হার্ড লেভেলের। তারপরেও আমি চেষ্টা করব ওই হার্ড লেভেলটাকেও সহজ করে আনার। এখানে দেখেন, আমরা যে ইয়েটা পড়লাম, এই যে নমিনেটিভ রূপে নাউন, যেমন অরিন গোস টু স্কুল, এখানে অরিন হচ্ছে নাউন। নমিনেটিভ রূপে প্রোনাউন হি ভিজিটেড খুলনা, সে খুলনা পরিদর্শন করেছিল। এই যে এই বাক্যটা দেখেন, হি ভিজিটেড খুলনা, সে খুলনা পরিদর্শন করেছিল। এখানে ভিজিট কে প্রশ্ন করেন হু দ্বারা, কে পরিদর্শন করেছিল, উত্তর পাওয়া যাবে হি। তো এখানে হি হচ্ছে নমিনেটিভ কেস। তো এই হিটা কিন্তু এখানে প্রোনাউন। এখানে অরিন, অরিন কিন্তু ছিল নাউন, এখানে অরিন কি ছিল? নাউন। এখানে হি কিন্তু প্রোনাউন। নমিনেটিভ রূপে অ্যাজেক্টিভ, নমিনেটিভ কেস রূপে অ্যাজেক্টিভ। দি পুয়ার লিভ ইন হ্যান্ড টু মাউথ, গরিবেরা দিন এনে দিন খায়। এখানে দা পুয়ার, এটা কিন্তু আমার নমিনেটিভ কেস, কিন্তু এখানে নমিনেটিভ রূপে অ্যাজেক্টিভ। কারণ এই দা পুয়ার, গরিবেরা বা গরিব মানুষেরা, এটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ।
তো আমাদের একবারে হয়তো গভীরে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখানে একটু উদাহরণ দেখলাম যে নমিনেটিভ কেসটা কাকে বলে এবং কিভাবে হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টিভ কেস। এই অবজেক্টিভ কেসটা কি? যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয়। দেখেন একেবারে সহজ একটি কথা বলেছে, কর্ম কেমন? আমি ভাত খাই। এই বাক্যে কর্ম কি? ভাত। ছেলেরা ফুটবল খেলে। এই বাক্যে কর্ম কি? ফুটবল। এটা হচ্ছে অবজেক্টিভ কেস। আচ্ছা, রহিমা চিঠি লেখে। এই বাক্যে কর্ম কি? চিঠি। চিঠি হচ্ছে অবজেক্টিভ কেস। অর্থাৎ আমরা যদি আরো একটু ভেঙে বলি কি বলবো? যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। এটা নাউন বা প্রোনাউন হওয়া লাগবে। এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন। এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে? এখানে রহিম রিডস আ বুক। রহিম একটি বই পড়ে। এখানে পড়াকে প্রশ্ন করেন তো হোয়াট দ্বারা? কি পড়ে? বই পড়ে। তাহলে বইটা হচ্ছে অবজেক্টিভ কেস। এই বই কি হবে? অবজেক্টিভ কেস। আপনারা নিজেরা বাসায় যদি কোনো গ্রামার বই থাকে বা যে কোনো ইংরেজি বই থাকে, একটা বই যে কোনো পৃষ্ঠা আপনি ওপেন করবেন চোখ বন্ধ করে, যে পৃষ্ঠা আপনার সামনে আসে ওই পৃষ্ঠা থেকে, ওই পেজ থেকে যে কোনো একটা বাক্য আপনি বের করবেন। বাক্য বের করে ওই বাক্য থেকে কোনটি অবজেক্টিভ কেস কোনটি সাবজেক্টিভ কেস খুঁজে বের করবেন। যদি আপনি পারেন, বুঝবেন আপনি কেস নির্বাচন করা শিখে গেছেন। আপনি এই কেসে পাকাপোক্ত হয়ে গেছেন। এই কেস নিয়ে আর কখনো কোনো ঝামেলা হবে না। কেস নিয়ে কখনো আর কেস খেতে হবে না। তো এটা আমরা কি করলাম? নমিনেটিভ কেস দেখলাম আর অবজেক্টিভ কেস দেখলাম। আরো সহজ করে যদি বলি, নমিনেটিভ কেস পেতে হলে ভার্বকে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, আর অবজেক্টিভ কেস পেতে গেলে ভার্বকে হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। যে উত্তরটা পাইবেন সেই উত্তরটা হচ্ছে অবজেক্টিভ কেস। আমার কথা কি বুঝতে পেরেছেন? সবাই একটু কথা বলবেন। তারপর দেখেন এই অবজেক্টিভ কেস আবার দুই প্রকার। অবজেক্টিভ কেস আবার দুই প্রকার। দেখেন এর আরো অনেক অনেক প্রকারভেদ আছে, কিন্তু আমরা এখানে মেইন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে শীটটা তৈরি করেছি না, এটা কিন্তু গবেষণা করে করে তারপরে লিখতে হয়েছে, আন্দাজে হুট করে লেখা যায় না। তো এখানে অবজেক্টিভ কেস হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? অবজেক্টিভ কেস একটা হচ্ছে অ্যাকুইজিটিভ অবজেক্টিভ কেস আর একটা হচ্ছে ডেটিভ কেস। তো এটা জানার দরকার নেই, শুধু এতটুকু জানবেন অবজেক্টিভ কেস দুই প্রকার। এই কেসের উপরে আমরা আরো ডিটেলস ক্লাস নিব। যখন আমাদের 15-20 নাম্বারের ক্লাসগুলো করবেন তখন এই ডেটিভ কেস, অ্যাকুইজিটিভ কেস এগুলা সম্পর্কে আমরা একটু ধারণা দিব। একবারে যদি আমরা ডিটেলস ভিতরে চলে যাই আমাদের মাথায় কিছু থাকবে না। তো দেখেন এরপরে কি বলছে, এইটা আমাদের জানতে হবে। পজিটিভ কেস, এইটা খুব ভালো করে একটু দেখেন। পজিটিভ কেস, এটা আমরা কি বলবো? পজিটিভ কেস। পজিটিভ কেসটা কেমন হয়? অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি কার? এই কার প্রশ্নের উত্তর দেয় যে কেস, সেই কেসটি হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ, ওই যে আমি কেবল বললাম না যে মালিকানা সম্পর্ক, এই বাড়িটি আমার, এই বাড়ির মালিক কে? আমি। ওই যে আমার শব্দটা, ওই আমার শব্দটাকে বলা হচ্ছে পজিটিভ কেস। আমার শব্দটাকে কি বলা হচ্ছে বলেন তো? পজিটিভ কেস। অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি কার? দেখেন এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, দুই পাশে দুইটা হাইফেন দেওয়া আছে। এই যে কার শব্দটি, এইটা হচ্ছে পজিটিভ কেস। এই প্রশ্নের উত্তর দেয় যে কেইজের মাধ্যমে। এটা হচ্ছে যেমন দিস ইজ রামস বুক। দেখেন এটা রামের বই। এটা কার বই? রামের বই। এই যে রামস শব্দটি দেখেন শুধু এইটুক, এই যে রামস, এই রামস শব্দটিকে বলা হচ্ছে পজিটিভ কেস। এখানে রাম কোনো নাউনও না, কোনো প্রোনাউনও না, কোনো অ্যাজেক্টিভও না। এটা হচ্ছে পজিটিভ কেস। এটি কার বই? রামের বই। এটি কাদের বাড়ি? বলেন। এটা এক প্রকারের সাবজেক্ট ধরতে পারেন, কিন্তু এখানে সাবজেক্ট ধরা যাবে না। এই যে দেখেন আমি একটা উদাহরণ দেই। আমি যখন স্কুলে যাই, আমার স্কুলে, তখন আমি সব ছাত্রছাত্রীর টিচার। আমি যখন বাড়িতে আসি তখন কারো পিতা। আমি যখন, আমার বোনের একটা ছেলে মেয়ে হয়েছে, সে আমাকে মামা বলে ডাকে। আচ্ছা, আমি কারো কাকু, কারো মামা, কারো ভাগ্নে, কারো ভাই। আমি ব্যক্তি কিন্তু একই জন, আমি একই ব্যক্তি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমাকে ডাকা হচ্ছে। তো এখানে আপনি যেটা বলছেন রাম অবশ্যই সাবজেক্ট হতে পারে, কিন্তু এই জায়গায় সাবজেক্টের ভূমিকায় সে অভিনয় করবে না। এখানে সে কিন্তু পজিটিভ কেস নামে বসে গেছে। বুঝতে পেরেছেন? আমি যে ওই যে স্কুলে গেলে স্যার, স্টুডেন্টরা আমাকে স্যার বলে ডাকতেছে, বাসায় আসলে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতেছে। অর্থাৎ এখানে আমি কখনো স্যার হয়ে যাচ্ছি, আবার কখনো বাবা হয়ে যাচ্ছি। উদাহরণটা কি বুঝতে পেরেছেন?
তো এখানে পজিটিভ কেস শব্দের অর্থ হচ্ছে অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। তারপরে আরো দেখেন, এখানে আরো একটি উদাহরণ দেওয়া আছে, দিজ আর। এই দিজ দেখেন, গ্রামারের না প্রত্যেকটা কর্নারে শেখার মতো অনেক জিনিস থাকে। এই যে একটিমাত্র শব্দ দিজ, এইটা গ্রামারের কোন আইটেমে আলোচনা করা হয় কেউ বলতে পারবেন? মিতা আফরোজ, আপনি বলবেন একটু, অনেকক্ষণ কথা বলছেন। এই দিস কোন পার্টস অফ স্পিচ বা এটা গ্রামারের কোথায় আলোচনা করা হয়? হ্যাঁ, একদিক থেকে আপনি ঠিক বলেছেন। তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমি আরো কথা বলবো, এখানে আমি এসে পারিনি। এই ক্লাসগুলো ডিটেইলস ক্লাস পাবেন পার্টস অফ স্পিচের ভিতরে যখন যাব। দেখেন, পার্টস অফ স্পিচ যদি ভালোভাবে শিখতে পারেন, মানে খুব ভালোভাবে, তো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রায় 70% আপনি শিখে যাবেন। পার্টস অফ স্পিচের আদ্যপান্ত আপনাকে জানতে হবে, এবং আমি জানানোর চেষ্টা করব যখন পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস করব। এই পার্টস অফ স্পিচ মানে কি? মনে করেন, এই যে সেদিন উদাহরণ দিয়েছিলাম না, একটা সাইকেল গ্যারেজের মেকানিক কিন্তু সে সাইকেল খুলে ফেলতে পারে, আবার লাগাতেও পারে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখতেছি, ইংরেজি ভাষা। প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে তন্ন তন্ন করে ওই রেঞ্জ দিয়ে খুলে ফেলতে হবে, আবার জোড়া লাগাতে হবে। তো এটাকে হচ্ছে ওইটা আলোচনা করা হয় কোথায়? পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের খণ্ডিত খণ্ডিত অংশ। প্রত্যেকটা বাক্য আমরা খুলে ফেলবো, আবার জোড়া লাগিয়ে দিব। এইভাবে যদি করতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত কাভার করতে পারবেন। অর্থাৎ এখানে পার্টস অফ স্পিচের ভিতরে প্রথম হচ্ছে নাউন, নাউনের পরে রয়েছে প্রোনাউন, নাউনের পরে আছে কি? প্রোনাউন। পার্টস অফ স্পিচের মেজো ভাইয়ের নাম হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন কিন্তু আবার 8 প্রকার। কয় প্রকার বলেন? 8 প্রকার। এই 8 প্রকার প্রোনাউনের ভিতরে, এই যে 8 প্রকার প্রোনাউন, এই 8 প্রকার প্রোনাউনের ভিতরে একটি প্রোনাউন রয়েছে, সেটিকে বলা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ নির্দেশক বাচক সর্বনাম। নির্দেশ করবে। যেমন দিস, দিস মানে হচ্ছে এইটি। আর দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওইটি। আমি যদি তোমাকে বলি, আপনাকে যদি বলি, ওই লাল কলমটি আমাকে দেন, ওই লাল শার্টটি আমার জন্য নিয়ে আসেন, ওই যে দ্যাট বললাম না, ওই, ওই শব্দটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন। এই যে দিস, এই দিসটা হচ্ছে প্লুরাল, কিন্তু সিঙ্গুলার হবে দিস, THIS। দিস মানে হচ্ছে এইটি, আর দিজ মানে হচ্ছে এইগুলি। দিজ, দোজ, এইগুলি, ওইগুলি। অর্থাৎ এই সম্পর্কে যখন দেখেন, এই যে বিষয়টা ভেঙে ভেঙে বোঝাচ্ছি না, অনেক টিচাররা এটা বুঝায় না, এটা স্কিপ করে চলে যায়। কিন্তু এই স্কিপ করে চলে যায় বিধায় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এত দুর্বলতা। আমরা ইংলিশটা পারি না ওই কারণে। ইংলিশ শিখতেছেন সেই ছোটবেলা থেকে, যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন আপনার 3খানা বই ছিল, বাংলা, ইংরেজি আর অঙ্ক। আপনার ইন্টারমিডিয়েট বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, প্রত্যেকটা জায়গায় ইংরেজি বই সারা জীবন আপনার পাশে। এসএসসি পাস করার পরে অঙ্ক ছেড়ে দিতে চাইলেও আপনি পারবেন, কিন্তু ইংরেজি আপনি ছাড়লেও ইংরেজি আপনাকে ছাড়বে না। তো এতদিন ধরেও আমরা ইংরেজি শিখে আমরা ইংরেজি পারি না। হোয়াটস দ্য ম্যাটার? বিষয়টা কি? কারণ আমরা সঠিক ওয়েতে, আমরা সঠিক গাইডলাইন পাই নাই। আমরা কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ নামাবো, এইটা আমরা জানি নাই। যার কারণে এই ল্যাঙ্গুয়েজে আমরা অনেক দুর্বল থেকে গেছি, আমরা অনেক কাঁচা থেকে গেছি। কথা সত্য কিনা বলেন? শোনেন এইখানে, বলেন, বলেন বলেন। আচ্ছা, আমরা ক্লাসে রেকর্ড চলছে তো, এটা ক্লাসের পরে বলবো। অনেক পার্সোনাল কথা, আজকে সময় দিবেন একটু কথা বলবো, আমার এখন আর আর কোনো ক্লাস নাই। আমি আপনাদের আরো একটু পড়াই, তারপরে এই কথাগুলো বলবো। তো মূল কথা হচ্ছে কি, এই যে দেখেন আমি ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি, এই বিষয়গুলো আপনারা আমার সঙ্গে একটু কয়েকটা দিন থাকেন, একটু ক্লাস করেন, দেখবেন শুধু আপনাদের কাজ হবে তা না, এই ল্যাঙ্গুয়েজটা, মনে করেন আপনারা কেউ এখানে বাবা মা হয়ে গেছেন, কেউ নাতি নাতনির মুখ দেখে ফেলেছেন। তো এই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখলে, এই যে যে বিষয়টা আমি কেবল আলোচনা করলাম, খুব একটা গভীরের একটা বিষয়, যে দিস, দিস, এটা গ্রামারের কোন জায়গায় আলোচনা করা আছে, পার্টস অফ স্পিচের কোন অংশে এটা থাকে, এটা যখন আপনি শিখবেন, আপনি আপনার নেক্সট জেনারেশনকেও শিখিয়ে দিতে, যে শিখাতে পারবেন। আমাদের কাছে প্রতিদিন শত শত ফোন আসে। সেই দিন একটা মেয়ে ফোন করে বলছে কি, সে ঢাকার একটা 5 স্টার হোটেলে চাকরি করে।
তো বলছে স্যার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, সেখানে সে রাঁধুনি। তো আমি বললাম কেন শিখবেন? তো এটা লম্বা কাহিনী, আমি ক্লাসের পরে আজকে একটু বলবো যে আমরা ইংরেজি কেন শিখবো, ইংরেজি শেখাটার দরকার কি, ইংরেজি শেখার কি প্রয়োজন, এটার প্রয়োজনীয়তা অনেক। এটা নিয়ে আমি একটু পরে জাস্ট একটু কথা বলবো। তো এখানে দেখেন এই যে দিজ আর শেক্সপিয়রস প্লে, এই নাটকগুলা শেক্সপিয়রের নাটক। কার নাটক? এই যে দেখেন শেক্সপিয়রস, শেক্সপিয়র লিখে ওর পরে একটি অ্যাপোস্ট্রফি দিয়ে এস করা হয়েছে, অর্থাৎ শেক্সপিয়রের নাটক। এই দেখেন এই যে এর, এই জায়গাটা দেখেন আমি একটু ইন্ডিকেট করে দিলাম এর, এই এর শব্দটিকে, এটাকে বলা হচ্ছে পজিটিভ কেস। এই নাটকগুলা কার? এই পেলে মানে এখানে কিন্তু নাটক, অর্থাৎ নোভেল বা ড্রামা যেটাকে বলে। তো এই নাটকগুলা কার? শেক্সপিয়রের। কার নাটক? শেক্সপিয়রের। এই যে শেক্সপিয়র এর, এই বাড়িটি কার? মিস্টার করিম সাহেবের। এই বাড়িটি কার? মিস্টার রহিম সাহেবের। ওই যে এর, ওই এর শব্দটাকে বলা হচ্ছে পজিটিভ। আজকে থেকে আমার মনে হয় কেস সম্পর্কে আপনাদের আর কোনো ভুল হবে না। তো এই পজিটিভ কেস মানে মনে রাখবেন, এটা মনে রাখবেন অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ কারো, অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ কারো, এটাকে বলা হচ্ছে পজিটিভ কেস। তো দেখেন এখানে আরো কিছু বিষয়ে কথা বলা আছে, যেমন শব্দের শেষে এস বিহীন সিঙ্গুলার নাউন সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। এটা জীবিত নাউনের ক্ষেত্রে হয়, যেমন শাখাওয়াতস বুক, শাখাওয়াতস বুক, তারপরে কামালস পেন, মাদার্স গ্লাস। কি বলছে? শব্দের শেষে এস বিহীন সিঙ্গুলার নাউনের শেষে সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। এটা জীবিত নাউনের শেষে, অর্থাৎ মনে রাখবেন এই যে বললাম না শেক্সপিয়র স্পেলে, সাখাওয়াতস বুক, অর্থাৎ প্রাণীবাচক শব্দের শেষে অ্যাপোস্ট্রফি বা এস। শুধু এই জায়গাটা দেখেন আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করছি, এই যে শাখাওয়াত, এই শাখাওয়াতস, শাখাওয়াত লেখার পরে উপরে একটি কমা দিয়েছি, তারপরে কি দিয়েছি, তারপরে একটি কমা দিয়ে আমি এখানে কি করেছি, কমা দেওয়ার পরে দেখেন এখানে আমি একটা এস যোগ করেছি। এই যে এস যোগ করে দিলাম, এই এসটা কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। এবং আমরা যেটা মূলত মনে রাখবো, প্রাণীবাচক নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়। প্রাণীবাচক, যেমন এখানে আমি একটা বিষয় যদি আপনাদেরকে লিখে দেখাই, যেমন এখানে লিখলাম মনে করেন টেবিল, টি এ বি এল ই, তারপর আমি এখানে কি দিব, অ্যাপোস্ট্রফি দিলাম, অ্যাপোস্ট্রফি উল্টো হয়ে গেল। হ্যাঁ এইটা দেখেন TABLE, তারপর আমি এস দিলাম। তো এইখানে কিন্তু আমাকে টেবিলস লেক, এটা যদি আমি লিখি TABLES, টেবিলস লেক অর্থাৎ টেবিলের পা বা টেবিলের পায়া, এটা কিন্তু ভুল হয়ে গেল। টেবিলের পা, এই শব্দটুকু আপনি কিভাবে বলবেন? যদি বলা হয় টেবিলের পা বা টেবিলের চারটি পা আছে, এটা কিভাবে করব বলেন তো? টেবিলের চারটি পা আছে, এইটা আমরা টেবিলস লেগ বললে ভুল হয়ে যাবে। এইটা বলতে হবে দা লেগ অফ দ্য টেবিল, দা লেগ অফ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের পায়া বা পা, টেবিলের পায়াগুলি ভাঙা। দ্য লেগ অফ দ্য লেগস অফ দ্য টেবিল আর ব্রোকেন, দ্য লেগস অফ দ্য টেবিল আর ব্রোকেন। অর্থাৎ টেবিলের, মনে রাখবেন প্রাণীবাচক শব্দের শেষে অ্যাপোস্ট্রফি যোগ করে ওইটাকে প্লুরাল করতে হয় অথবা ওইটাকে পজিটিভ করতে হয়। সাখাওয়াতস বুক, সাখাওয়াতের বই। কামালস পেন, কামালের পেন অর্থাৎ কলম। মাদার্স গ্লাস, অর্থাৎ মায়ের গ্লাস বা চশমা। তো এটা মনে রাখবেন যে এই পজিটিভ করতে গেলে প্রাণীবাচক শব্দের শেষে এস যোগ করতে হয়। আর একটা কি বলছে এখানে দেখেন, এখানে বলছে শব্দের শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করা হয়, যেখানে স্বধ্বনি একাধিক থাকে, যেমন জিজাস, স্পিচ, ব্রাস, কিডস ইত্যাদি। তো এই লাইনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝিয়ে দিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করব। তো এইটা আমি একটু আপনাদের বুঝাই দিই, 2 নম্বরের যে রুলটা, এটা আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি জানেন? সেটা বলছে কি, শব্দের শেষে এস যুক্ত সিঙ্গুলার গুলার শেষে শুধু অ্যাপোস্ট্রফি করে, শুধু অ্যাপোস্ট্রফি করে পজিটিভ করা হয়, পজিটিভ করা হয়। পজিটিভ মানে কি? ওই যে সম্বন্ধবাচক। এটা একটু দেখেন, এই জায়গাটায় দেখি আমার কিবোর্ডে এটা কতদূর আসছে আমি জানি না, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে দেখবেন, একটু ওয়েট করবেন, এখানে আমি জাস্ট লিখবো গার্ল, GIRL,
তারপর আমি এখানে অ্যাপোস্ট্রফি দিলাম। এখানে আমি অ্যাপোস্ট্রফিটা উঠাতে, GIRL, এটা কি GIRLS, এটা দেখেন দুইটা শব্দ আমি একটু লিখবো। এটা গার্লস লিখলাম, আরেকটা আমি লিখলাম GILS, গার্লস লিখে তারপর আমি এখানে অ্যাপোস্ট্রফি দিলাম। এই দুইটা বিষয় এটা শিখে যান। এটা হয়তো কখনো দেখেছেন কিনা আমি জানি না। এই দুইটা বিষয় একটু আপনাদের দেখাবো। একটি লিখলাম হচ্ছে গার্লস, একটু বড় করে দেই। এটা দেখেন, এই যে গার্লস, GIRLS, এই গার্লস শব্দের অর্থ কি? আর এখানে আরেকটি লিখেছি GIRLS, তারপরে আমি অ্যাপোস্ট্রফি দিয়েছি। এই দুইটার অর্থ কি কেউ আমাকে একটু বলতে পারবেন, দুইটা গার্লস এর অর্থ কি? হ্যাঁ বলেন, আপনি লাইন মতোই বলছেন, ঠিক আছে বলেন, তারপরে বলেন। আচ্ছা শোনেন, আজকে এটা শিখে যান, এটা অনেক কাজে লাগবে। এই যে লিখেছি না GIRLS, প্রথমটি দেখেন, এই গার্লস শব্দের অর্থ কি জানেন? এই গার্লস শব্দের অর্থ হচ্ছে, যেমন যদি বলা হয় আহ এই গার্লস মানে হচ্ছে একজন বালিকা, এই গার্লস মানে হচ্ছে একজন বালিকা। যেমন এটি একজন বালিকার শার্ট, এটি একজন বালিকার কলম। তাহলে কি হবে? দিস ইজ আ গার্লস পেন, দিস ইজ আ গার্লস শার্ট। আমরা দোকানে জামা কিনতে গেলাম, তো জামা দেখে বোঝা যাচ্ছে, জামার গঠন দেখে বোঝা যাচ্ছে যে এই জামাটি একটা মেয়ের জামা, বালিকার জামা। তখন বলতে হবে দিস ইজ আ গার্লস শার্ট। কিন্তু যখন আপনি এই গার্লস বলবেন, এই এস লেখার পরে যখন আপনি অ্যাপোস্ট্রফি দিবেন, এই গার্লস শব্দের অর্থ হচ্ছে সমগ্র বালিকাদের বিদ্যালয়। মজার ব্যাপার কি জানেন? আমাদের দেশে দুই রকমের স্কুল আছে, বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুল। তো এই বয়েজ স্কুল বা গার্লস স্কুলে যারা পড়ে, এই ছেলে মেয়েরা শতকরা 100 জনের ভিতরে 99 জন জানে না যে গার্লস স্কুল বানান কি হবে। আমার কিছু স্টুডেন্ট আছে যারা অফলাইনে ব্যাজে পড়ে, সায়েন্সে পড়ে, বাট এরা সায়েন্স বানান পারে না। সায়েন্স বানান আমরা অনেকেই কিন্তু পারি না। নিজে নিজে একটু বলে দেখেন, সায়েন্স বানান কিন্তু ভুল হয়ে যায়। তো এইগুলাও কিন্তু ঠিক তদ্রূপ। এই প্রথম গার্লস শব্দের অর্থ হচ্ছে একজন বালিকার, আর এই গার্লস লিখে, এসটা লিখে যখন এস এর পরে আমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, এই গার্লস শব্দের অর্থ হচ্ছে সমগ্র বালিকাদের, অর্থাৎ গার্লস স্কুল, বয়েজ স্কুল, এইভাবে লিখতে হয়। বিশ্বাস না হয় আপনারা এটা বিভিন্ন গুগলে সার্চ দেন, দেখবেন এটা দেখতে পাবেন। তো এই গার্ল লেখার পরে যখন অ্যাপোস্ট্রফিতে এস ব্যবহার করব, এইটা হয়ে যাবে একজন বালিকার, আর এইটা হয়ে যাবে অনেকজন বালিকার। অনেক মেয়েরা গার্লস স্কুলে পড়ে, অনেক ছেলেরা বয়েজ স্কুলে পড়ে, বাট তারা কিন্তু এই বানানটা 100 জনের ভিতরে 99 জন, এমনকি 100 জনও ভুল করে বসে। তো এখানে সেই লাইন কিন্তু এইটা, যে শব্দের শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করা হয়। যেখানে স্বধ্বনি একাধিক থাকে, যেমন জুইজাস স্পিচ, দেখেন এই যে শেষের শব্দতে দেখেন কিডস। অনেক সময় শহরে, ঢাকা শহরে আছে না কিডস স্কুল, মানে কি ছোট শিশুদের বিদ্যালয়। তো এই কিডস বানান কি হবে? EEA, KEATES। তারপর কিডস পোয়েম, শিশুদের কবিতা। তারপর কি আছে দেখেন, স্পিচ, জিজাস স্পিচ, অর্থাৎ যে যিশুর যে বক্তব্য, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখি। তো এখানে আরো কিছু কিছু রুল আছে, এই মাত্র 4টা 5টা রুল আছে, এটা আপনারা একটু পড়বেন। এটা আমি একটু দেখিয়ে দেন না, হয়তো আপনাদের সমস্যা হতে পারে। 3 নম্বরের রুলটা দেখেন, শেষে এস বিহীন প্লুরাল নাউন এর সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। উইমেন্স কোঅপারেটিভ, চিলড্রেন্স পার্ক, অর্থাৎ কি বলছে, শেষে এস বিহীন প্লুরাল নাউন সাধারণত অ্যাপোস্ট্রফি। এই যে দেখেন উইমেন্স কোঅপারেটিভ, তো এই যে উইমেন্স না, উইমেন্স শব্দ কিন্তু এই এই একসঙ্গে লিখতে হয়, WOMENS, কিন্তু এই মাঝখানে অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে। চিলড্রেন্স পার্ক, এটা দেখেন শিশুদের পার্ক, তো এখানে চিলড্রেন্স লিখে মাঝখানে কিন্তু এই এন এর পরে আপনাকে অ্যাপস্ট্রফি দিতে হবে। এগুলো আপনারা একটু বাসায় পড়বেন, এখানে বুঝাই দেওয়ার মতো কিছু নেই, আপনারা বুঝতে পারবেন। এইটা একটু দেখাই দিই, 5 নম্বরের রুলটা। কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি অথবা এস যোগ করে পজিটিভ করা হয়। যেমন ব্রাদার ইন লস হোম, দেখেন এইটা কিন্তু একটা বড় একটা বাক্য, ব্রাদার ইন ল, এই পর্যন্ত আমার বাক্যটা, ব্রাদার ইন ল, অর্থাৎ এর অর্থ হচ্ছে শ্যালক, অর্থাৎ অথবা আমরা যেটাকে মানে বিয়ে করার পর আমার ওয়াইফের যে ভাই ভাই, এটা শ্যালক বলা হয়, ব্রাদার ইন লস হোম। আচ্ছা তারপর কি আছে, ইন্সপেক্টর জেনারেলস অফিস, ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ যে
পুলিশ পরিদর্শক তার অফিস। তো এটাকে মূল যে শব্দটা থাকে একবার শেষে, সেই শব্দটাকে অ্যাপোস্ট্রফি করতে হয়। দেখেন ব্রাদারের পরে এস বসেনি, ইনের পরে বসেনি, এই ল এর পরে বসেছে। তো এই স্বাভাবিক এই যে রুলগুলো আছে, এখানে আরেকটি কেস আছে, এটা আপনাদের দিয়ে দিয়ে আজকের মতো বিশ্রামে নিব। এটা কি বলছে? ভকেটিভ। এটাকে কি বলা হচ্ছে? ভকেটিভ কেস। এটা একটু মনে রাখবেন, খুব সহজ। ভকেটিভ শব্দের অর্থ কি জানেন? এই উপরে পজিটিভ পড়িয়েছি না, পজিটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক। আর ভকেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বোধন। ভকেটিভ শব্দের অর্থ কি? সম্বোধন। এটা আমি পড়ানোর আগে একটু বাংলায় বুঝাই দেই। যেমন আমি স্কুলে গেলাম ক্লাস নিতে, ক্লাস এইটের একটি রুমে ঢুকলাম, এইটের ক্লাসরুমে ঢুকে একটা ছেলের নাম মনে করেন সুমন। তো আমি তার নাম ধরে বললাম, এই সুমন, তুমি উঠে দাঁড়াও তো। এই সুমন, তুমি উঠে দাঁড়াও তো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই যে আমি ওই ছেলেটাকে কি বললাম? এই সুমন, তুমি উঠে দাঁড়াও। এই যে আমি তাকে সম্বোধন করলাম, তার নাম ধরে আমি ডেকে তুললাম, এই ডেকে তোলাটাকে বলা হচ্ছে সম্বোধন। সম্বোধন মানে এটার অর্থ হচ্ছে কাউকে ডাকা। যেমন দেখেন, একটু ভিতরে আসি, উপরের সেন্টেন্স দুটি, এই বাক্য দুটি দেখেন। গো দেয়ার, কি বলছে? এটা একটু সবাই খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস এইটাও। গো দেয়ার, সেখানে যাও, রহিম, তারপর ফুল স্টপ। এখানে আরো একটি বাক্য লিখেছি। আরেকটি বাক্য কি লিখেছি দেখেন, আরেকটি বাক্য লিখেছি, মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন, এখানে কিন্তু একটি কমা হবে। মে আই কাম ইন লিখে একটি কমা দিতে হবে। দেখেন আমি কমা দিয়ে দিয়েছি, এই যে মে আই কাম ইন স্যার। তো এখানে আমি কি বললাম? গো দেয়ার, সেখানে যাও। কাকে যেতে বলছি? রহিমকে। রহিমকে। আচ্ছা, মে আই কাম ইন, তারপর এখানে স্যার, মে আই কাম ইন স্যার। এখানে আরো একটি ভুল লেখা আছে, এখানে কিন্তু একটা ইয়ে হবে, কি হবে বলেন তো, একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার? ওই যে স্যারকে আমি সম্বোধন করে বলতেছি, স্যার আমি কি ভিতরে আসব? রহিমকে বলছি যে রহিম, তুমি সেখানে যাও। এই যে কারোর নাম ধরে বা কাউকে সম্বোধন করে কিছু বলা, এটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস। ভকেটিভ শব্দের অর্থ হচ্ছে, জাস্ট এইটুকু দেখেন, ভকেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বোধন। অর্থাৎ কাউকে কোনো কিছু ডেকে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলাকে ভকেটিভ কেস বলে। উপরের সেন্টেন্স দুটিতে রহিম এবং স্যার দুটি নাউন এ সম্বোধন করে কিছু বলা আছে। এখানে নাউন দুটির সাথে স্ব সব বাক্য দুটির অপর দুটি অংশের সম্পর্ক, তাই একে ভকেটিভ কেস বলে। এক কথায় বাক্যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন, দেখেন বাংলাটা দেখেন, সম্বোধন। এই সম্বোধন শব্দের অর্থ ডাকা। কাউকে সম্বোধন করে কিছু বলা হলে তার কেসকে ভকেটিভ কেস বলে। তাকে কি বলে? ভকেটিভ কেস বলে। যেমন এই বাক্যটা দেখেন, ব্রাদার কুড আই, এটা দেখেন, ব্রাদার কুড আই টেক ইউর পেন। ব্রাদার কুড আই টেক ইউর পেন, ব্রাদার আমি কি তোমার কলমটি নিতে পারি? এই যে ব্রাদারকে উদ্দেশ্য করে বলছে যে ভাই আমি কি তোমার কলমটি নিতে পারি, ভাই আমি কি আপনার কলমটি নিতে পারি। এই ব্রাদার যে শব্দটুক, এইটাকে বলা হবে ভকেটিভ কেস। এটাকে কোন কেস বলা হবে? ভকেটিভ কেস। তো আমি আজ যে পর্যন্ত আপনাদের পড়ালাম, একটু হলেও কি জ্ঞান অর্জন করতে পেরেছেন? আশা করি প্রত্যেকটা ক্লাস এইভাবে